প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব হাসান হাফিজ। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের কাছে। তো যথারীতি এই সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা। দৈনিক ইত্তেফাক, ডাক্তারদের কর্মবিরতিতে দিনভর দুর্ভোগে রোগীরা, কর্মসূচি স্থগিত করে 12 ঘন্টা পর কাজে যোগদান। অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান বুধবার থেকে। জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্রের জন্য সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত জনগণ, তারেক রহমান। সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী নেবে সরকার। জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আদালত চাইলে শেখ হাসিনাকে ফেরত আনতে চেষ্টা করা হবে, পররাষ্ট্র উপদেষ্টা। মানবজমিন, আওয়ামী লীগ সরকারের এমন অবস্থা হবে 15 বছর আগেই আঁচ করেছিলাম, সোহেল তাজ। হাসিনার সামনে দুটো অপশন, ভারতে রাজনৈতিক আশ্রয় কিংবা দেশে ফেরা। পররাষ্ট্র সচিব মোমেনের বিদায়। তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধান উপদেষ্টা। দিনভর দুর্ভোগ, সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার ডাক্তারদের। আমাদের সময়, ঋণ নিয়ে 33,000 কোটি টাকা পাচার, বেক্সিমকোর জালিয়াতি। শেয়ার কারসাজির মাস্টার হিরু। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন মিরাজের ইতিহাসের হাসি। মূলধন সংরক্ষণে ব্যর্থ 16 ব্যাংক, ঘাটতি পূরণের আশা দেখছে না কেন্দ্রীয় ব্যাংক। ইনসাফ উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, তারেক রহমান। সরকারকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে, রিজওয়ানা হাসান। কালবেলা, তৌফিকি ইলাহির চাপে সামিটের বাজিমাত। মাত্র 10 দিনের প্রক্রিয়ায় 3য় টার্মিনালের অনুমোদন পায় সামিট। মহেশখালীতে এলএনজি টার্মিনাল। সংস্কার প্রশ্নে একমত, প্রত্যাশা রোডম্যাপ। প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন দলের প্রস্তাব। জনপ্রশাসনের নির্দেশ, সম্পদের হিসাব দিতে হবে সরকারি কর্মচারীদের। আজকের পত্রিকা, শিক্ষাগুরুর সম্মানে টান, শিক্ষা প্রতিষ্ঠান। 2 কক্ষের সংসদের পক্ষে বিএনপিও, প্রতিষ্ঠাবার্ষিকী পালন। সময়ের আলো, শুল্ক প্রত্যাহার হচ্ছে আলু, পেঁয়াজ ও ডিমে, দ্রব্যমূল্য কমাতে একগুচ্ছ উদ্যোগ। খবরের কাগজ, তমা ও ম্যাক্সের 3,500 কোটি টাকার দুর্নীতি। চিকিৎসা না পেয়ে চরম ভোগান্তি, হামলার প্রতিবাদে কমপ্লিট শাটডাউনের 11 ঘণ্টা। স্ত্রী ছেলের অবৈধ সম্পদ 500 কোটি টাকার, ওবায়দুল করিমের দুর্নীতি। দৈনিক করতোয়া, সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ। বাংলাদেশকে একটি ভালো অবস্থায় নিয়ে যেতে চাই, ডক্টর সালেহ উদ্দিন। ভারতের সঙ্গে চুক্তি হবে স্বার্থ রক্ষা করে। দৈনিক সংগ্রাম, আলোচনা সভায় তথ্য, দেশের 90% নদী নাব্য সংকটে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, অল গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্ডার টু সাবমিট ওয়েলথ স্টেটমেন্টস। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ যে সংবাদ শিরোনামটি প্রায় সবগুলো সংবাদপত্রেই প্রধান শিরোনাম হিসেবে গুরুত্ব পেয়েছে, সেটি হচ্ছে চিকিৎসকদের কর্মবিরতির ঘটনা। হাসপাতালে হামলা, সংঘর্ষ, তারপর তার যে ডাক্তারদের যে কর্মবিরতি চলছিল, রোগীদের দুর্ভোগ, এবং শেষ পর্যন্ত কর্মসূচি স্থগিত করে, তারা শাটডাউন কর্মসূচি দিয়েছিলেন, সেটি স্থগিত করে 12 ঘন্টা পর কাজে যোগ দিয়েছেন। এই শিরোনামটি আমাদের সামনে রয়েছে। ডাক্তারদের দাবির মধ্যে যৌক্তিকতা আছে, সেটা সমন্বয়ক সাজিদ আলমও তাদের সঙ্গে দেখা করেছেন, স্বাস্থ্য উপদেষ্টা গেছেন এখানে এবং তারা অ্যাকশনও নিয়েছেন, মামলা হয়েছে, অ্যারেস্টও হয়েছে। তো কিন্তু যৌক্তিক দাবি হলেও এরকমভাবে রোগীদের চিকিৎসাকে জিম্মি করাটা, সেটা কিন্তু কতখানি যুক্তিসঙ্গত, সেই প্রশ্নটা কিন্তু ওঠে। এখন চারদিকে যে দাবির চাপ উঠছে, মানে এতকাল সেটা কোথায় ছিল? এই সরকার একটা নতুন সরকার, 1 মাসও তাদের বয়স হয়নি। ফলে আমাদের কিন্তু একটা দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, যার যার ক্ষেত্র থেকে, যার যার পেশাগত অবস্থান থেকে। সেটা কিন্তু একটা অসহিষ্ণুতা আমরা দেখতে পাচ্ছি। আমরা এর আগে আনসারদের ঘটনাটা দেখলাম, ছাত্ররাও কিন্তু সচিবালয়ে গিয়ে
যেটা নজিরবিহীন, ছাত্ররাও গিয়ে করেছে, তো সেগুলিরও পক্ষে বিপক্ষে আছে। শিক্ষক লাঞ্ছনার ঘটনাও ঘটেছে কিছু কিছু বিচ্ছিন্ন। তো এরকম একটা বড় ধরনের পরিবর্তন, একটা বড় বিপ্লবের যেই ফলে কিছু কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে যাচ্ছে, সেগুলি আমরা চাই না। যতটা কম ঘটবে ততটাই মঙ্গল। এবং সবার যদি দায়িত্বশীলতা থাকে, দেশপ্রেমের পরিচয় যদি আমরা দিতে পারি, সহিষ্ণুতার পরিচয় যদি দিতে পারি, তাহলে কিন্তু আমরা বিপ্লবের অর্জনটাকে আমরা ঘরে তুলতে পারবো। না হলে এটা নস্যাৎ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আপনি একজন উপদেষ্টার কথা বললেন যে সরকারকে বিব্রত করা। আমি তো বলবো যে বিব্রত না, শুধু এই বিপ্লবটাকে নস্যাৎ করারও ষড়যন্ত্র এখনও ক্রিয়াশীল আছে, দেশে আছে, দেশের বাইরেও আছে। ফলে এটাকে খুব কৌশলে, সহিষ্ণুতার সঙ্গে, ধৈর্যের সঙ্গে, পরিপক্কতার সঙ্গে এটা মোকাবেলা করতে হবে। তাহলে আমাদের একটা সামনে হয়তো নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের পথটা সুগম হবে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। চিকিৎসকদের এই যাত্রা যে দাবিটি ছিল, আপনি নিশ্চয়ই দেখেছেন যে সেটি হচ্ছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, অর্থাৎ নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা ইতিমধ্যে হয়েছে। বিজিবি সেখানে মোতায়েন করা হয়েছে। আমি বলেছি যে মামলা হয়েছে, অ্যারেস্টও হয়েছে, এবং এটা স্বাস্থ্য উপদেষ্টাও স্বীকার করেছেন, ছাত্র সমন্বয়করাও স্বীকার করেছে, দাবির যৌক্তিকতা আছে। কিন্তু এত এক্সট্রিম পয়েন্টে যাওয়ার, সেখানেই আমি একটু প্রশ্ন তুলতে চাই যে এইটা কতখানি সঙ্গত হয়েছে। মানুষের জীবন মরণের প্রশ্ন এখানে, তাহলে তাই না? একটা কমপ্লিট শাটডাউনে যাওয়ার আগে সব সেক্টরে কিন্তু কমপ্লিট শাটডাউনে যাওয়া যায় না। ডাক্তারদের কাছে আমাদের দাবি অনেক বেশি, প্রত্যাশা অনেক বেশি, তাদের দায়িত্ব অনেক বেশি। সেইটার ক্ষেত্রে কিছুটা ব্যত্যয় হয়েছে, অবশ্যই এটা বলতে হবে। হ্যাঁ, এটি আপনি যেটি বলছিলেন, যেটি জরুরি সেবা এবং মানুষের জীবন মৃত্যুর প্রশ্ন এখানে জড়িত, সেটাকে জিম্মি করাটা ঠিক হয়নি আর কি। দাবি যৌক্তিক, সেটা তো অন্যভাবেও চেষ্টা করা যেত, তারা মেনেও নিয়েছে অনেকখানি, তাই না? কিন্তু সেটাকে একেবারে টোটালি বন্ধ করে ফেলাটা, সেটা তো এক্সট্রিম পয়েন্টে যাওয়াটা তো এত তাড়াতাড়ি আমার মনে হয় না সঙ্গত হয়েছে বলে, সমীচীন হয়েছে বলে আমার মনে হয়। আবার পাশাপাশি আমরা যেটি দেখি যে আমাদের, আপনি নিশ্চয়ই ভালো জানেন যে আমাদের যে সরকারি হাসপাতালগুলো, সেখানে যে পরিমাণ চাপ নিতে হয় চিকিৎসক, নার্স সহ চিকিৎসার সঙ্গে জড়িতদের, অনেক বেশি রোগী, সেই তুলনায় অবকাঠামো, উপকরণ, সব কিছুর যে ব্যবস্থাপনা, এটি নিয়ে যদি আপনি একটু কথা বলেন। সেটা তো আছে, এবং স্বাস্থ্য খাতেও তো দুর্নীতি হয়েছে, ব্যাপক দুর্নীতি হয়েছে, আপনি জানেন। এবং এখানে পুরা দেশটাই কিন্তু একটা নষ্ট একটা রাজনীতির শিকার হয়েছিল সব ক্ষেত্রে। কিন্তু আপনি দেখবেন বিচার বিভাগ পচে গিয়েছিল, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল, ইকোনমি শেষ হয়ে গিয়েছিল, সম্পদের লুণ্ঠন হয়েছে, বিদেশে রিজার্ভ চুরি হয়ে গেছে। সব ক্ষেত্রে কিন্তু একটা নৈরাজ্য, বিশৃঙ্খলা, অরাজকতা এবং একটা বিশেষ দলকে ক্ষমতায় রাখার জন্য, তাদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য তারা কিন্তু ক্ষমতার চরম অপব্যবহার করেছে। নির্বাচনের নামে প্রহসন করেছে, রাতের ভোট করেছে, ডামি নির্বাচন করেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করে মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে। এই যে গুম হয়েছে, দেখেন আপনি, গুমের বাংলাদেশ যে সই করলো সেই আন্তর্জাতিক সনদে, সেটাও কিন্তু দীর্ঘদিন আটকে রেখেছে। আপনি দেখেন বাংলাদেশের মুখটা কিন্তু উজ্জ্বল হয়নি কোনোভাবেই। এবং একটা আনন্দের কথা যে একটা সফল বিপ্লবের ফলে আমাদের সেই হৃত গৌরব আমরা অনেকখানি ফিরে পেয়েছি, এবং একটা মডেল হিসেবে বিশ্বে আমরা নিজেদেরকে স্থাপন করতে পেরেছি। সেটাকে সংহত করতে হবে, এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটার ফসলটাকে আমরা যেন পাই সবাই, সেটার চেষ্টা করতে হবে। আরেকটি শিরোনাম যেটি পাশাপাশি দেখা যাচ্ছে, অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান বুধবার থেকে। আপনি বলছিলেন যে চলমান পরিস্থিতিতে অনেক কিছু উদ্যোগ নিতে হবে, শৃঙ্খলা ফিরিয়ে আনা সহ নানান দিক দিয়ে, সেরকম একটি শিরোনাম আমাদের সামনে রয়েছে। প্রথম চ্যালেঞ্জটা ছিল নতুন সরকারের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনি দেখেন যে কারা বিদ্রোহ হয়েছে, কতগুলি হয়েছে, তারপরে থানায় পুলিশ পাওয়া যায় নাই, তাই না? ছাত্ররা কিন্তু ঘরে ফেরেনি, ছাত্ররা কিন্তু দায়িত্ব পালন করেছে, রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে, সংখ্যালঘু ইস্যুতে তারা পাহারা দিয়েছে, তারা বৃক্ষরোপণ করেছে, তারা সত্যিকারের দেশপ্রেমের পরিচয় দিয়েছে। এবং এই তরুণদেরকে যদি আমরা সেইভাবে কাজ করার সুযোগ দিই, আমরা নিজেরাও যদি দায়িত্বশীল হই, আমরা যার যার ক্ষেত্র থেকে যদি নিজেদের ভূমিকাটা সঠিকভাবে পালন করি, তাহলে কিন্তু আমাদের কোনো সংকট থাকে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা বললাম যে উদ্বেগজনক ছিল, এই যে একটা উত্তাল একটা গণবিদ্রোহ হয়েছে, সেখানে কিন্তু অনেক ঘটনা ঘটেছে, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও কিছু কিছু ঘটেছে। এবং পুলিশের উপরে হামলা হয়েছে, পুলিশ মানুষকে মেরেছে,
পুলিশ যে সবাই খারাপ এটা বলা যাবে না, কিন্তু তাদেরকে ব্যবহার করা হয়েছে, অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে। সেই দিক থেকে আমাদের এটা দেখতে হবে এবং মানবিক পুলিশ আমরা যদি গড়ে তুলতে পারি, সত্যিকারের মানুষ যে পুলিশ যে মানুষের বন্ধু সেটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে কিন্তু একটা আশার আলো দেখা যাবে। পুলিশকে ব্যবহার করা হয়েছে, র্যাবকে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন সেক্টর, বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে। সব কিছু আমি বলেছি যে একটা নষ্ট, একটা দূষিত একটা বলয়ে আমরা বসবাস করছিলাম, সেইটার থেকে আমাদের ছাত্ররা আমাদেরকে মুক্তি দিয়েছে, আলোর পথে আমাদেরকে নিয়ে গেছে, একটা নতুন স্বপ্ন দেখিয়েছে। তাদেরকে সেলিউট জানাই এবং যারা প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা আহত হয়ে কষ্ট স্বীকার করছে, অনেক পরিবার কিন্তু ধ্বংস হয়ে গেছে, অনেক পরিবারের উপার্জনক্ষম মানুষ আহত হয়েছেন, প্রাণ দিয়েছেন এবং অনেকের চোখ নষ্ট হয়ে গেছে, অঙ্গহানি হয়েছে বিপুল একটা। সেগুলির অনেক লাশ কিন্তু বেওয়ারিশভাবে দাফন করা হয়েছে, শনাক্ত পর্যন্ত করা যায়নি। তো এগুলির কিন্তু একটা হিসাব একটা হবে। অর্থনৈতিক যে একটা পঙ্গুত্ব তৈরি করা হয়েছিল সেটারও কমিশন হয়েছে। সব কিছুই কিন্তু একটা ভালোর দিকে যাচ্ছে। সেখানে একটা মাত্র সরকার সেগুলি সব সমাধান করতে পারবে না এবং রাতারাতিও সমাধান করতে পারবে না। তাদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে, যৌক্তিক একটা সময় দিতে। শেষ পর্যন্ত রাজনীতিকরাই দেশ চালাবেন। একটা সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যাদেরকে ভালোবাসবে, পছন্দ করবে, আস্থা রাখতে হবে, তাদেরকে নির্বাচিত করবে, তারা দেশটা চালাবেন। এটাই হলো আমাদের এখনকার চ্যালেঞ্জটা, এখনকার কাজটা হচ্ছে। এবং সেখানে আমি বলবো যে সব পেশার, সব শ্রেণীর মানুষের দায় দায়িত্ব আছে। শুধু সরকারের উপরে তো চাপিয়ে দিলে হবে না। তারা চেষ্টা করছে, সাধ্যমতো চেষ্টা করছে। তাদের সততা এবং তাদের নিষ্ঠা, তাদের অঙ্গীকার, দেশপ্রেম, সেগুলি প্রশ্নবিদ্ধ নয়। তারা সাময়িকভাবে এসছে। শেষ পর্যন্ত রাজনীতিকদেরই দেশ চালাতে হবে এবং রাজনীতির ক্ষেত্রে সংস্কার আনতে হবে। না হলে কিন্তু আগেকার রাজনীতি দিয়ে যদি এক আওয়ামী লীগের বদলে আবার আরেক আওয়ামী লীগ আসে, তাহলে তো আর কোনো চেঞ্জ হলো না, তাই না? সেটা নিশ্চয়ই মানুষ চায় না। আমরা যোগ্য নেতৃত্বটা ইলেকশনের মাধ্যমে, আমরা একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে পাবো, সেই আশাটাই আমরা করতে পারি। এই যে অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান, এরকম আমরা ইতোপূর্বে অন্যান্য বিভিন্ন সময়ে হতে দেখেছি। তো তারই ধারাবাহিকতা এক ধরনের সুপারিশ থাকে এই সমস্ত অভিযানের সময়, যে সতর্কতা অবলম্বনের বিষয়টি, যাতে সেখানে মানুষের মানবিক মর্যাদা, মানবাধিকার, এই সমস্ত বিষয়ের দিকে নজর রাখা হয়। আমরা অস্ত্রের মধ্যে অনেক অস্ত্র লুণ্ঠিত হয়েছে, সেগুলো উদ্ধার করতে হবে। না হলে কিন্তু একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য একটা চ্যালেঞ্জ থেকে যাবে। দুষ্কৃতিকারীরা একটা সুযোগ পেয়ে যাবে, সেই অস্ত্র ব্যবহার করে আবার চাঁদাবাজি করবে, মানুষের প্রাণ হরণ করবে, এই নানান ধরনের অপকর্ম করবে। সেটার জন্য এটা সিরিয়াসলি এবং সিনসিয়ারলি যদি অভিযান পরিচালিত হয়, তাহলে এটার মধ্যে সাফল্যের সম্ভাবনা রয়েছে। আগেকার গদ বাঁধা একটা লোক দেখানো কোনো রকম একটা নামে মাত্র দায় সারা গোছের একটা অভিযান যদি হয়, সেটা হবে না আশা করি। কারণ এখন তো সব কিছুর মধ্যে একটা গুণগত পরিবর্তনের প্রত্যাশা আছে, চেষ্টা আছে। সেটার জন্য আমাদের আশাবাদী হতে তো আমি কোনো বাধা দেখি না। সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী নেবে সরকার, আরেকটি শিরোনাম, এটিও গুরুত্ব পেয়েছে প্রায় সব সংবাদ। সরকারি কর্মচারীদের বিরাট একটা অংশ তো দুর্নীতিতে নিমজ্জিত ছিল। আপনি জানেন যে বিদেশে তারা সম্পদ পাচার করেছে, এরকম অভিযোগও আছে। তাদেরকে সেভাবে ব্যবহার করেছে এবং অন্যায় সুবিধাও দেওয়া হয়েছে। ফলে একটা অন্যরকম একটা কলুষিত সংস্কৃতি একটা প্রতিষ্ঠা পেয়েছিল। সেটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখন হিসাব যদি ঠিকমতো নেওয়া যায়, তাহলে কিন্তু স্বচ্ছতাটা আসবে এবং অনেক যারা যদি সত্যিকারের অপরাধী, যারা সম্পদ নিজের জ্ঞাত আয়ের বহির্ভূতভাবে উপার্জন করেছে, সেগুলি যদি দুর্নীতি দমন কমিশন সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে তদন্ত করে, তাদেরকে শাস্তির আওতায় আনে, সেটাও একটা পজিটিভ দিক আমি বলে মনে করি। দুদক তো একটা ছিল আগে, নামে মাত্র নখদন্তহীন একটা প্রতিষ্ঠান ছিল। সেটা যদি সত্যিকারের অর্থে ফাংশন করতে পারে, কাজ করতে পারে, তাহলে কিন্তু দেখা যাবে যে অনেক কিছু আমাদের সমাজ থেকে দূর হবে, অনাচার দূর হবে, বৈষম্য দূর হবে, নিপীড়ন দূর হবে। সেটার আশা আমরা অবশ্যই করব। এই ধরনের উদ্যোগের ফলে পরিবর্তনের আশা আপনি কতখানি করেন? পরিবর্তনের আশা অনেকখানি করি। এখন আপনি ধরেন পৃথিবীতে অ্যাবসলিউট বলে কিছু নেই, 100% তো কিছু হবে না। আপনি চেষ্টা করতে তো দোষ নাই। আপনি দেখবেন একটা সুযোগ একটা এসছে এত বছরের পরে, স্বাধীনতার পরে সর্বপ্লাবী একটা বিপ্লব ঘটেছে। আপনি যদি
যদি দেখেন যে 90-এর গণঅভ্যুত্থানের কথা বলতে পারেন, সেটাকে নাগরিক অভ্যুত্থান বলতে পারেন, সেখানে কিন্তু সর্বস্তরের মানুষ এইভাবে ঝাঁপিয়ে পড়েনি। এইবারের পুঞ্জীভূত ক্ষোভের কারণে মানুষ কিন্তু কোটা সংস্কার দিয়ে শুরু হয়েছিল, কিন্তু সেটা পরে এক দফা এক দাবিতে পরিণত হয়েছে, তাই না? সেটা হয়েছে কেন? সর্বস্তরে মানুষ কিন্তু বৈষম্যের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, দুর্নীতির শিকার হয়েছে। গোষ্ঠীগত স্বার্থে তারা মানুষকে একটা অমানবিক একটা পর্যায়ে নিয়ে গেছে। সারা দেশে যেই সব জুলুম হয়েছে সেগুলি সারা বিশ্বেও আমাদের ইমেজকে প্রশ্নবিদ্ধ করেছে। কিন্তু আমি বললাম যে এর মধ্যে অন্ধকারের মধ্যেও আলোর আভাস থাকে, ভাঙার মধ্যেও কিন্তু একটা গড়ার অবকাশ থাকে, একটা সুযোগ থাকে। এই বিপ্লবটা কিন্তু সেটার পথ দেখাচ্ছে আমাদেরকে। এবং আপনি যেটি বলছিলেন যে এই যে সম্পদ বিবরণী নেওয়া এবং এর ফলে এর মধ্য দিয়ে মূলত দুর্নীতি দূর করাটাই তো লক্ষ্য, অবৈধ সম্পদ গড়ে তোলা, পাচার করা এবং দুর্নীতি দূর করা। সেই লক্ষ্য সুষ্ঠুভাবে অর্জনে আপনার কিছু সুপারিশ যদি বলতেন। না, এটা তো আমাদের দেশে আইন কিন্তু ভালো ভালো আছে, এমপিদেরও হিসাব দেওয়ার কথা ছিল, কিন্তু তারা দেয়নি। এবং আপনি দেখবেন যে এমন কালো টাকার একটা দৌরাত্ম্য সৃষ্টি হয়েছে এবং কালো টাকাকে সাদা করার জন্য অন্যায়ভাবে সুযোগ দেওয়া হয়েছিল এবং রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকিয়ে দেওয়া হয়েছিল নিজেদের দুর্নীতিকে জায়েজ করার জন্য। আপনি বিদ্যুৎ খাতে দেখবেন কত বড় বড় কেলেঙ্কারি হয়েছে, সেগুলির বিচার হয়নি, বিচার হতে হবে। সেগুলির রিজার্ভ চুরি হয়েছে, সেগুলির সেভাবে বিচার হয়নি। তো সব ক্ষেত্রে এই দুর্নীতিগুলি আমাদেরকে চিহ্নিত করতে, অপরাধীদেরকে শনাক্ত করতে হবে। তাহলে একটা যদি সুস্থতার একটা সংস্কৃতি, একটা গণতান্ত্রিক সংস্কৃতি, সহিষ্ণুতার সংস্কৃতি এবং মানে ন্যায় বিচারের সংস্কৃতি যদি প্রতিষ্ঠা হয়, সেটাই আমাদের কাম্য। আর একটি শিরোনাম আমাদের সামনে এখন দেখতে পাচ্ছি, জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। অন্যান্য সংবাদে আমরা যেটি দেখেছি যে তার এই সফর তুলনামূলক সংক্ষিপ্ত হবে, কারণ দেশে অনেক বড় বড় কাজ আছে। আর ডক্টর ইউনূসের প্রতিনিধিত্ব আমাদের দেশের জন্য সম্মানজনক। বাংলাদেশ এবং ডক্টর ইউনূস প্রায় সমার্থক। বিশ্বে কিন্তু এইরকম সম্মানিত একজন ব্যক্তিত্বকে আমরা এইভাবে হেনস্থা করেছি, কোর্টে কোর্টে ঘুরিয়েছি। সেই যে একটা গ্লানি, সেই যে একটা কি বলবো লজ্জা এবং কলঙ্ক, সেটার থেকে আমাদের একটা মুক্তির উপায় এসছে। আমরা অবশ্যই আশাবাদী যে আমাদের সরকার, আমাদের দেশ একটা সামনে যে ইকোনমিক চ্যালেঞ্জ আছে সেটাকে সাফল্যের সঙ্গে মোকাবেলা করবে। আপনি জানেন যে এর মধ্যে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা $2 বিলিয়ন এক মাসের মধ্যে পাঠিয়েছেন। আগে সেটা বন্ধ ছিল, তারা আস্থা রাখতে পারছিলেন না, ফলে তারা অন্য চ্যানেলে পাঠাতেন, সরকার সেটা থেকে বঞ্চিত হয়েছিল। এবং IMF এবং বিশ্বব্যাংক অন্যান্য দাতা সংস্থাদের সঙ্গেও সরকারের সফল যোগাযোগ চলছে ধারাবাহিক। এবং আমরা অবশ্যই শ্রীলঙ্কার মতো অত কষ্ট আমাদের আশা করি হবে না, সেটা তারা সাফল্যের সঙ্গে মোকাবেলা করবেন। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এর সঙ্গে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, উপশিরোনামের মতো, আদালত চাইলে শেখ হাসিনাকে ফেরত আনতে চেষ্টা করা হবে, এটি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন। এটা বারবারই বলা হচ্ছে এবং শেখ হাসিনাকে যতদিন ভারত রাখবে ততদিন কিন্তু একটা সম্পর্কের টানাপোড়েনটা থাকবেই। কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন যে বাংলাদেশে যেই সরকারই আসুক তাদের সঙ্গে আমরা কাজ করতে চাই। সেটা অনেক দেরিতে বলেছে। বাংলাদেশকে তারা একটা কি বলবো, একটা এই যে আধিপত্যবাদী, আমাদের নাক গলানো, এটা কিন্তু ভারত বন্ধুহীন হয়ে গেছে। সমস্ত প্রতিবেশীকে তারা ক্ষিপ্ত করে তুলেছে। সর্বশেষ মালদ্বীপ, বাংলাদেশ একটা ছিল, বাংলাদেশকে নিয়ে যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, নতজানু পররাষ্ট্রনীতি, আপনি জানেন যে আমাদের এক পররাষ্ট্রমন্ত্রী বলেছিল স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। এর থেকে লজ্জার তো, গ্লানির এবং অপমানের তো কিছু হতে পারে না। বাংলাদেশকে তারা সহায়তা করেছে মুক্তিযুদ্ধে, আমরা কৃতজ্ঞ সেটার জন্য। কিন্তু তাই বলে তারা প্রভুত্ব করবে, সমতার ভিত্তিতে বন্ধুত্ব হবে না, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কোনোভাবেই সীমান্তে হত্যা গ্রহণযোগ্য নয়। সেগুলির কিন্তু পরিস্থিতি পাল্টাচ্ছে আস্তে আস্তে এবং আমরা মাথা উঁচু করে আমরা চলবো। ভারত অবশ্যই আমাদের বন্ধু, সৎ প্রতিবেশী, সুলভ প্রত্যাশা করি আমরা আচরণ তাদের কাছ থেকে। তারা যদি প্রভুত্ব করতে চায়, অন্যায়ভাবে নাক গলাতে চায়, সেটা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। জাতীয়তাবাদী দল বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে এবং দলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে বন্যা পরিস্থিতি সহ সার্বিক কারণে সংক্ষিপ্ত পরিসরে তারা আয়োজনটি করেছেন এবং সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানেরকে উদ্ধৃত করে একটি শিরোনাম আমাদের সামনে রয়েছে, জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্রের জন্য সরকারকে সহায়তা করতে প্রস্তুত জনগণ।
অবশ্যই সরকারকে সহায়তা করতে হবে। রাজনৈতিক দলগুলো সেরকম অভিমত ব্যক্ত করে এসছে এবং আমরা আশা করব যে এই সরকার সবার সঙ্গে কথা বলে সবার মতামত নিয়ে তারপরে একটা নির্বাচনী রোডম্যাপ তারা শিগগিরই আমাদেরকে উপহার দেবেন। সেই লক্ষ্যে আমরা তাদেরকে সহায়তা করব। আমাদের নিজেদের অস্তিত্বের কারণে, নিজেদের দেশের কল্যাণের জন্যে, নিজেদের ভালোর জন্য এটা করতে হবে সবাইকে। ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে সুপারিশ হিসেবে পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এটা আগেই তারা করেছে, তাদের রাজনৈতিক সংস্কারের চিন্তার মধ্যে এটা ছিল, এটা এখন বড় করে এসছে এবং একটা ক্ষমতার ভারসাম্যও দরকার রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর। আবার সংবিধান পুনর্লিখনের দাবিও উঠছে, কারণ সংবিধান তো সময় উপযোগী করে আমাদেরকে সংশোধন করতে হবে কিংবা পুনর্লিখন করতে হবে, সেটা সময়ের দাবি। এমন তো না যে এটা কোরআন শরীফ না যে এটা চেঞ্জ করা যাবে না, অবশ্যই করতে হবে এবং যেই বিপ্লবের যে চেতনা সেটাকে ধারণ করতে হবে, অসাম্য দূর করতে হবে, অন্যায় দূর করতে হবে, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, মানবাধিকার নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে নতুন সংবিধান আমরা গড়ে তুলব। আশা করি সেই পথেই এগিয়ে যাওয়াটা দরকার বলে আমি মনে করি। আমরা জানি বন্যা পরিস্থিতির মধ্যে তো আমরা আছি। পানি কমে যাওয়ার পরপরও তো বন্যা পরবর্তী যে দুর্ভোগ এবং ক্ষয়ক্ষতি সেগুলো মোকাবেলার মধ্যে রয়েছে বাংলাদেশ। এর মাঝে একটি শিরোনাম আমাদের সামনে এখন, বাড়বে বৃষ্টিপাত, সেপ্টেম্বরে ফের বন্যার আভাস। বন্যার আশঙ্কা তো রয়েছে। তো বন্যার এইবারের একটা ভালো দিক হলো ছাত্ররা যেভাবে ত্রাণ কাজে ঝাঁপিয়ে পড়েছে, সেটা একটা নজিরবিহীন ঘটনা। আপনি জানেন যে টিএসসিতে যে তারা ত্রাণ কেন্দ্র খুলেছে, সেখানে এত মানুষের সাড়া এসছে স্বতঃস্ফূর্তভাবে, যার যা সাধ্য মতো, এবং ত্রাণ রাখার জায়গা ছিল না। এই একটা অদ্ভুত একটা পরিবর্তন কিন্তু আপনি দেখবেন, মানে সর্বপ্লাবী একটা গণজাগরণ হয়েছে এবং ছাত্রদের প্রতি আস্থাটা মানুষের কতখানি যে তারা চুরি করবে না, তারা দুর্নীতি করবে না এবং যথাস্থানে পৌঁছাবে, এইটার কারণে কিন্তু সবাই তাদেরকে দিয়েছে। কিন্তু এর আগে বড় বড় সংকট হয়েছে, সেগুলির থেকে আমরা দেখেছি তথাকথিত জনপ্রতিনিধিরা সেগুলি আত্মসাৎ করেছে, নষ্ট করেছে, মানুষের আমানত নষ্ট করেছে, বিশ্বাস নষ্ট করেছে, নিজেদের ক্ষুদ্র স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য, গোষ্ঠী স্বার্থের জন্য সেগুলিকে অপব্যবহার করেছে এবং সম্পদ গড়ে তুলেছে দেশের বাইরে। সেগুলিও তাদেরকে ফেরত আনতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কোনো হিংসা নয়, প্রতিহিংসা নয়, বিদ্বেষ নয়, তাদেরকে সত্যিকার অর্থেই মানে তাদের আইনগতভাবে তাদেরকে শাস্তি দেওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ জনাব হাসান হাফিজ, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। এবং আপনার আলোচনার জন্য তো অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।